জানুয়ারি 1995 রাশিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত ককেশাস পর্বতমালার পাদদেশের একটি শহর গ্রোজনি। একসময় যা ছিল সোভিয়েত ইউনিয়নের অন্যতম সুন্দর এবং সমৃদ্ধ শহর, তা এখন পরিণত হয়েছে এক নরককুণ্ডে। শহরের আকাশ রাশিয়ান যুদ্ধ বিমানের গগনবিদারী শব্দ এবং অবিরাম গোলাবর্ষণে প্রকম্পিত। রাস্তায় রাস্তায় জ্বলছে রাশিয়ান ট্যাঙ্ক এবং সাঁজোয়া যানের ধ্বংসাবশেষ। প্রতিটি ভবন, প্রতিটি অ্যাপার্টমেন্ট ব্লক যেন এক একটি কংক্রিটের কঙ্কাল, যার জানালার খালি কোটরগুলো দিয়ে উঁকি দিচ্ছে মৃত্যু আর ধ্বংসের প্রতিচ্ছবি। এটা ছিল প্রথম চেচেন যুদ্ধের ভয়াবহতম অধ্যায়, গ্রোজনির যুদ্ধ। রাশিয়ার বিশাল সেনাবাহিনী, যা একসময় বিশ্বের অন্যতম পরাশক্তি হিসেবে পরিচিত ছিল, তারা আটকে পড়েছে নিজেদেরই দেশের এক ক্ষুদ্র প্রজাতন্ত্রের রাজধানীতে। তাদের বিরুদ্ধে লড়ছে চেচেন বিচ্ছিন্নতাবাদীদের এক অসম সাহসী কিন্তু নির্মম বাহিনী। এই যোদ্ধারা শহরের প্রতিটি গলি, প্রতিটি ধ্বংসস্তূপকে নিজেদের দুর্গে পরিণত করেছে এবং রাশিয়ান সৈন্যদের জন্য গ্রোজনিতে এক মৃত্যু ফাঁদে রূপান্তরিত করেছে। এই যুদ্ধ ছিল ডেভিডের সাথে গলিয়াথের অসম লড়াইয়ের এক আধুনিক সংস্করণ। একদিকে পারমাণবিক শক্তিধর রাশিয়া, অন্যদিকে ককেশাস পর্বতমালার এক ছোট্ট স্বাধীন চেতা জাতি। কিন্তু ফলাফল বিশ্বকে হতবাক করে দিয়েছিল। রাশিয়া এই যুদ্ধে অপমানজনকভাবে পরাজিত হয়েছিল, যা ছিল সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার দুর্বলতার এক নগ্ন বহিঃপ্রকাশ। কিন্তু কেন ককেশাসের এই ছোট্ট ভূখণ্ডটি রাশিয়ার জন্য এমন এক রক্তাক্ত এবং অন্তহীন দুঃস্বপ্নে পরিণত হলো? কিসের জোরে চেচেনরা শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্যগুলোর বিরুদ্ধে তাদের স্বাধীনতার লড়াই চালিয়ে গেছে? আর কিভাবেই বা এই জাতীয়তাবাদী সংগ্রাম সময়ের সাথে সাথে এক অপ্রতিরোধ্য জিহাদি আন্দোলনে রূপান্তরিত হলো? এইসব জটিল এবং রক্তক্ষয়ী প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। চেচনিয়া উত্তর ককেশাস অঞ্চলের একটি পার্বত্যভূমি। এর দুর্গম উঁচু পর্বতমালা, গভীর উপত্যকা এবং ঘন অরণ্য শতাব্দীর পর শতাব্দী ধরে এর অধিবাসীদের চরিত্রকে রূপ দিয়েছে। চেচেনরা নিজেদের নক্সচি বলে পরিচয় দেয় এবং তাদের সমাজ ব্যবস্থা বাইরের বিশ্বের থেকে সম্পূর্ণ আলাদা। তাদের সমাজের মূল ভিত্তি হল তেইব বা বংশপ্রথা। প্রতিটি চেচেন একটি নির্দিষ্ট তেইব বা বংশের অন্তর্গত এবং এই বংশের প্রতি আনুগত্য তাদের কাছে রাষ্ট্র বা অন্য যে কোনো কিছুর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই তেইব ব্যবস্থা তাদের মধ্যে এক গভীর ঐক্য এবং ভ্রাতৃত্ববোধ তৈরি করেছে, যা বাইরের শত্রুর বিরুদ্ধে তাদের এক অবিশ্বাস্য প্রতিরোধ ক্ষমতা দিয়েছে। ইতিহাসের শুরু থেকে চেচেনরা এক উগ্র স্বাধীন চেতা এবং যোদ্ধা জাতি হিসেবে পরিচিত। তাদের সংস্কৃতিতে বীরত্ব, সম্মান এবং স্বাধীনতার মূল্য জীবনের চেয়েও বেশি। এই দুর্গম পার্বত্য অঞ্চলে টিকে থাকার জন্য তাদের প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়েছে, যা তাদের মধ্যে জন্ম দিয়েছে আপোষহীন মনোভাবের। রাশিয়ার সাথে তাদের সংঘাতের সূচনা হয় অষ্টাদশ শতাব্দীতে, যখন জার পিটার দ্য গ্রেট এবং পরবর্তীতে ক্যাথরিন দ্য গ্রেট রাশিয়ান সাম্রাজ্যকে দক্ষিণ দিকে অর্থাৎ ককেশাসের দিকে প্রসারিত করার সিদ্ধান্ত নেন। রাশিয়ানদের লক্ষ্য ছিল পারস্য এবং অটোম্যান সাম্রাজ্যের দিকে যাওয়ার পথ নিয়ন্ত্রণ করা। কিন্তু তাদের এই সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষার পথে দুর্ভেদ্য প্রাচীরের মতো দাঁড়িয়ে যায় ককেশাসের পার্বত্য জাতিগুলো, বিশেষ করে চেচেন এবং দাগেস্তানিরা। এরপর শুরু হয় প্রায় অর্ধ শতাব্দী ধরে চলা এক নৃশংস এবং রক্তক্ষয়ী যুদ্ধ, যা ইতিহাসে ককেশিয়ান যুদ্ধ নামে পরিচিত। যে যুদ্ধ চলেছিল 1817 থেকে 1864 পর্যন্ত। এই যুদ্ধে ককেশাসের মুসলিম উপজাতিগুলো ইমাম শামিলের নেতৃত্বে রাশিয়ান সাম্রাজ্যের বিরুদ্ধে এক অসম কিন্তু বীরত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তোলে। ইমাম শামিল ছিলেন এক ক্যারিশমেটিক এবং দক্ষ সামরিক নেতা, যিনি প্রায় 25 বছর ধরে জারের বিশাল সেনাবাহিনীকে আটকে রেখেছিলেন। আর চেচেনরা ছিল তার সংগ্রামের মূল শক্তি। তারা গেরিলা যুদ্ধের এমন সব কৌশল অবলম্বন করেছিল যা রাশিয়ানদের জন্য ককেশাসকে এক মৃত্যুপুরীতে পরিণত করে। অবশেষে 1859 সালে ইমাম শামিল আত্মসমর্পণ করতে বাধ্য হন এবং 1864 সালের মধ্যে রাশিয়া ককেশাস অঞ্চল সম্পূর্ণরূপে দখল করে নেয়। কিন্তু এই বিজয় ছিল এক রক্তাক্ত বিজয়। রাশিয়া ভূখণ্ড দখল করতে পেরেছিল, কিন্তু চেচেনদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে তারা কখনোই দমন করতে পারেনি।
এই যুদ্ধ চেচেনদের মনে রাশিয়ানদের বিরুদ্ধে এক গভীর এবং স্থায়ী ঘৃণা ও অবিশ্বাসের জন্ম দেয়, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের মধ্যে প্রবাহিত হতে থাকে। ককেশিয়ান যুদ্ধই ছিল সেই প্রথম স্ফুলিঙ্গ যা বিংশ শতাব্দীতে এসে এক ভয়াবহ দাবানলে পরিণত হতে চলেছিল। 1917 সালে রুশ বিপ্লব এবং সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠা চেচেনদের জন্য নতুন আশার সঞ্চার করেছিল। তারা ভেবেছিল জারদের সাম্রাজ্যবাদী শাসনের অবসানের পর তারা হয়তো ফিরে পাবে তাদের বহু প্রতীক্ষিত স্বাধীনতা। কিন্তু তাদের সেই স্বপ্ন দ্রুতই দুঃস্বপ্নে পরিণত হয়। বলশেভিকরা, যারা প্রথমে সব জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা বলেছিল, ক্ষমতায় আসার পর তারা জারদের মতোই এক কেন্দ্রীভূত এবং কঠোর শাসন প্রতিষ্ঠা করে। 1920 এবং 30-এর দশকে চেচনিয়া সোভিয়েত ইউনিয়নের অন্যান্য অঞ্চলের মতোই স্টালিনের নির্মম নীতির শিকার হয়। তাদের উপর জোর করে যৌথ খামার ব্যবস্থা বা কালেকটিভাইজেশন চাপিয়ে দেওয়া হয়, যা তাদের ঐতিহ্যবাহী জীবনযাত্রার সাথে একেবারেই সঙ্গতিপূর্ণ ছিল না। এমনকি ইসলাম ধর্মকে কঠোরভাবে দমন করা হয় এবং মসজিদগুলোকে বন্ধ করে দেয়া হয়। এর বিরুদ্ধে চেচেনরা বেশ কয়েকবার বিদ্রোহ করে, কিন্তু সোভিয়েত রেড আর্মি প্রতিবারই তা নির্মমভাবে দমন করে। তবে চেচেন জাতির ইতিহাসে সবচেয়ে কালো এবং বেদনাদায়ক অধ্যায়টি আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। 1944 সালের 23শে ফেব্রুয়ারি স্টালিন এক ভয়ঙ্কর নির্দেশ জারি করেন। তিনি পুরো চেচেন এবং পার্শ্ববর্তী ইঙ্গুশ জাতিকে নাৎসি জার্মানির সাথে সহযোগিতার মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেন এবং তাদের মাতৃভূমি থেকে উচ্ছেদের নির্দেশ দেন। এই অভিযানের সাংকেতিক নাম ছিল অপারেশন লেন্টিল। এনকেভিডি বা সোভিয়েত গোপন পুলিশের সদস্যরা চেচেন গ্রামগুলোকে ঘিরে ফেলে এবং নারী, শিশু, বৃদ্ধ সহ সকল চেচেনকে বন্দুকের মুখে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। তাদের মাত্র 20 মিনিটের সময় দেওয়া হয়েছিল নিজেদের জিনিসপত্র গোছানোর জন্য। এরপর তাদের জোর করে গবাদি পশুর মতো মালবাহী ট্রেনের ওয়াগনে তোলা হয় এবং হাজার হাজার মাইল দূরে মধ্য এশিয়ার কাজাখস্তান এবং সাইবেরিয়ার ঠান্ডা জনশূন্য স্তেপ ভূমিতে নির্বাসনে পাঠানো হয়। এই যাত্রা ছিল এক অবর্ণনীয় বিভীষিকা। ঠাসাঠাসি করে রাখা ওয়াগনগুলোতে খাবার বা পানির কোনো ব্যবস্থা ছিল না। শীত, ক্ষুধা এবং রোগে আক্রান্ত হয়ে পথেই হাজার হাজার মানুষ মারা যায়। যারা গন্তব্যে পৌঁছাতে পেরেছিল তাদের জন্য অপেক্ষা করছিল আরও ভয়াবহ ভবিষ্যৎ। নতুন এবং প্রতিকূল পরিবেশে তাদের কোনো আশ্রয় বা জীবিকার সংস্থান ছিল না। এই নির্বাসনে প্রায় 5 লক্ষ চেচেন এবং ইঙ্গুশকে উচ্ছেদ করা হয়েছিল। ধারণা করা হয় তাদের প্রায় 1/4 থেকে 1/3 এই নির্বাসনের প্রথম কয়েক বছরের মধ্যে মৃত্যুবরণ করে। এটি ছিল এক অবর্ণনীয় গণহত্যা এবং জাতিগত নিধন। স্টালিনের মৃত্যুর পর 1957 সালে নিকিতা ক্রুশ্চেভ চেচেনদেরকে তাদের মাতৃভূমিতে ফিরে আসার অনুমতি দেন। কিন্তু যখন তারা ফিরে আসে, তারা দেখে যে তাদের বাড়িঘর এবং জমিতে রুশ এবং অন্যান্য জাতিগোষ্ঠীর লোকদের বসতি স্থাপন করা হয়েছে। এই ঘটনাটি দুটি সম্প্রদায়ের মধ্যে নতুন করে উত্তেজনা এবং সংঘাতের জন্ম দেয়। 1944 সালের এই নির্বাসন, যা চেচেনদের কাছে আরদাখ নামে পরিচিত, তাদের স্মৃতিতে এক গভীর এবং অপূরণীয় ক্ষতি হিসেবে রয়ে গেছে। এটি মস্কোর প্রতি তাদের ঘৃণা এবং অবিশ্বাসকে চিরস্থায়ী করে দিয়েছে। এই ট্রমা এবং বঞ্চনার অনুভূতি 1990-এর দশকে তাদের স্বাধীনতার সংগ্রামকে এক অপ্রতিরোধ্য শক্তিতে রূপান্তরিত করেছিল। 1991 সালের আগস্ট মাসে সোভিয়েত ইউনিয়নে গর্বাচেভের বিরুদ্ধে কট্টরপন্থীদের ব্যর্থ অভ্যুত্থান সোভিয়েত সাম্রাজ্যের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। কেন্দ্রীয় সরকারের এই দুর্বলতার সুযোগে সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন প্রজাতন্ত্রগুলো একে একে তাদের স্বাধীনতা ঘোষণা করতে শুরু করে। এর ঢেউ এসে লাগে চেচনিয়াতেও। এই সময়ে চেচনিয়ার রাজনৈতিক মঞ্চে আবির্ভূত হন জোখার দুদায়েভ, সোভিয়েত বিমান বাহিনীর একজন প্রাক্তন এয়ারফোর্স জেনারেল। দুদায়েভ ছিলেন একজন ক্যারিশমেটিক এবং দৃঢ়চেতা জাতীয়তাবাদী নেতা। তিনি চেচনিয়ার স্বাধীনতার আকাঙ্ক্ষাকে জীবন্ত করে তোলেন। 1991 সালের অক্টোবরে দুদায়েভ চেচনিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং এর পরপরই তিনি একতরফাভাবে চেচেন রিপাবলিক অব ইচকেরিয়া বা ইচকেরিয়া চেচেন প্রজাতন্ত্র নামে চেচনিয়ার স্বাধীনতা ঘোষণা করেন। মস্কোতে তখন বরিস ইয়েলৎসিনের নেতৃত্বে নতুন রাশিয়ান ফেডারেশন গঠিত হচ্ছে। ইয়েলৎসিন সোভিয়েত ইউনিয়নের পতনকে মেনে নিয়েছিলেন, কিন্তু রাশিয়ান ফেডারেশনের অখণ্ডতা নিয়ে তিনি কোনো আপোষ করতে রাজি ছিলেন না।
চেচনিয়া রাশিয়ার অন্যান্য জাতিগত প্রজাতন্ত্রগুলোর মতো রাশিয়ান ফেডারেশনের অংশ ছিল, কোনো ইউনিয়ন প্রজাতন্ত্র ছিল না। তাই ইয়েলৎসিনের সরকার চেচনিয়ার স্বাধীনতাকে কখনোই স্বীকৃতি দেয়নি। তাদের ভয় ছিল চেচনিয়াকে স্বাধীনতা দিলে রাশিয়ার অন্যান্য জাতিগত অঞ্চল যেমন তাতারস্তান বা দাগেস্তান তারাও স্বাধীনতার দাবি তুলবে এবং পুরো ফেডারেশন ভেঙে পড়বে, যাকে বলে ডোমিনো এফেক্ট। এছাড়াও চেচনিয়ার কৌশলগত গুরুত্ব ছিল অপরিসীম। রাশিয়ার জন্য কাস্পিয়ান সাগরের তেল এবং গ্যাস ককেশাস পর্বতমালা হয়ে কৃষ্ণ সাগরে নিয়ে যাওয়ার একমাত্র পাইপলাইনটি চেচনিয়ার ভেতর দিয়ে গিয়েছিল। এই অর্থনৈতিক লাইফলাইন হাতছাড়া করতে রাশিয়া একেবারেই প্রস্তুত ছিল না। পরবর্তী 3 বছর ধরে মস্কো দুদায়েভের সরকারকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের গোপন ষড়যন্ত্র চালায়। তারা চেচনিয়ার অভ্যন্তরীণ বিরোধী শক্তিকে অস্ত্র অর্থ দিয়ে সমর্থন করে একটি গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করে, কিন্তু দুদায়েভের প্রতি চেচেন জনগণের ব্যাপক সমর্থন থাকায় এই প্রচেষ্টাগুলো প্রতিবারই ব্যর্থ হয়। অবশেষে 1994 সালের ডিসেম্বরে বরিস ইয়েলৎসিন চেচনিয়াতে সরাসরি সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত নেন। রাশিয়ার তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী পাভেল গ্রাচেভ গর্ব করে বলেছিলেন যে একটি মাত্র এয়ারবোন রেজিমেন্ট দিয়ে কয়েক ঘন্টার মধ্যেই গ্রোজনি দখল করে নেওয়া সম্ভব, কিন্তু এটি ছিল এক মারাত্মক ভুল হিসাব। 1994 সালের 11 ডিসেম্বর রাশিয়ান সেনাবাহিনী 3 দিক থেকে চেচনিয়ায় প্রবেশ করে। তারা ভেবেছিল এটি হবে একটি ছোট এবং সহজ সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধারের অভিযান, কিন্তু তারা যা পেয়েছিল তা হল এক সর্বাত্মক এবং নৃশংস যুদ্ধ। চেচেন যোদ্ধারা, যারা তাদের মাতৃভূমির প্রতিটি ইঞ্চি চিনত এবং স্বাধীনতার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, তারা রাশিয়ান সৈন্যদের উপর অতর্কিত গেরিলা হামলা চালাতে শুরু করে। যুদ্ধের সবচেয়ে ভয়াবহ অধ্যায়টি ছিল 1994-95 সালের নববর্ষের প্রাক্কালে গ্রোজনির উপর রুশ হামলা। অনভিজ্ঞ এবং মানসিকভাবে অপ্রস্তুত রাশিয়ান সৈন্যদেরকে সাঁজোয়া যানের কলামি করে শহরের কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়, যা ছিল এক আত্মঘাতী কৌশল। চেচেন যোদ্ধারা, যাদের মধ্যে অনেকেই ছিল সোভিয়েত সেনাবাহিনীতে যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন, তারা বহুতল ভবনগুলোর বেসমেন্ট এবং ছাদ থেকে আরপিজি বা রকেট চালিত গ্রেনেড দিয়ে রাশিয়ান ট্যাঙ্ক এবং সাঁজোয়া যানগুলোকে একের পর এক ধ্বংস করতে থাকে। গ্রোজনির রাজপথ রাশিয়ান সৈন্যদের জন্য এক জ্বলন্ত কবরস্থানে পরিণত হয়। কয়েক সপ্তাহ ধরে চলা ভয়াবহ যুদ্ধের পর রাশিয়ানরা গ্রোজনি দখল করতে সক্ষম হয়। তারা শহরটিকে কার্যত মাটির সাথে মিশিয়ে দেয়, কিন্তু শহর দখল করতে পারলেও তারা চেচেন প্রতিরোধকে ভাঙতে পারেনি। যুদ্ধ ছড়িয়ে পড়ে চেচনিয়ার গ্রামাঞ্চল এবং পার্বত্য অঞ্চলে। এই যুদ্ধে রাশিয়ান সেনাবাহিনী ব্যাপক হারে মানবাধিকার লঙ্ঘন করে। নির্বিচারে বেসামরিক জনগণের উপর বোমাবর্ষণ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ফিল্ট্রেশন ক্যাম্পের বন্দীদের উপর নির্যাতন চালানোর অসংখ্য অভিযোগ ওঠে। অন্যদিকে শামিল বাসায়েভের মতো কমান্ডারদের নেতৃত্বে চেচেন যোদ্ধারাও নিষ্ঠুরতার আশ্রয় নেয়। 1995 সালে বাসায়েভ রাশিয়ার বুদিনোভস্ক শহরের একটি হাসপাতালে শত শত মানুষকে জিম্মি করে, যা যুদ্ধকে চেচনিয়ার বাইরে নিয়ে যায়। অবশেষে 21 মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের পর 1996 সালের আগস্ট মাসে চেচেন যোদ্ধারা এক দুঃসাহসিক পাল্টা আক্রমণে গ্রোজনি পুনর্দখল করে নেয়। বিধ্বস্ত এবং হতাশ রাশিয়ান সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হয়। এরপর রাশিয়ার প্রভাবশালী রাজনীতিবিদ আলেকজান্ডার লেবেদের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয় খাসাভিউর চুক্তি। এই চুক্তি অনুযায়ী রাশিয়ান সৈন্যদের চেচনিয়া থেকে প্রত্যাহার করে নেওয়া হয় এবং চেচনিয়ার চূড়ান্ত রাজনৈতিক মর্যাদা নির্ধারণের বিষয়টি 5 বছরের জন্য স্থগিত রাখা হয়। এটি ছিল রাশিয়ার জন্য এক চরম এবং অপমানজনক পরাজয়। একটি ক্ষুদ্র প্রজাতন্ত্রের কাছে বিশ্বের অন্যতম বৃহৎ সেনাবাহিনীর এই হার রাশিয়ার দুর্বলতাকে বিশ্বের সামনে তুলে ধরে। অন্যদিকে চেচেনদের জন্য এটি ছিল এক বিরাট বিজয়। তারা কার্যত স্বাধীনতা অর্জন করেছিল, কিন্তু এই স্বাধীনতা এসেছিল এক ভয়াবহ মূল্যে। প্রায় 80,000 থেকে 1 লক্ষ মানুষের জীবন এবং একটি সম্পূর্ণ বিধ্বস্ত দেশের বিনিময়ে। প্রথম চেচেন যুদ্ধে বিজয় চেচেনদের জন্য ডিফ্যাক্টো বা কার্যত স্বাধীনতা নিয়ে এলেও এটি শান্তি বা স্থিতিশীলতা আনতে পারেনি। 1996 থেকে 1999 সাল পর্যন্ত এই 3 বছরের আন্তর্যুদ্ধকালীন সময়টি চেচনিয়ার জন্য ছিল এক বিশৃঙ্খলা, নৈরাজ্য এবং আদর্শিক পরিবর্তনের সময়।
যে জাতীয়তাবাদী চেতনার উপর ভিত্তি করে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল তা ধীরে ধীরে এক উগ্র ধর্মীয় মতাদর্শের কাছে তার জায়গা হারাতে শুরু করে। যুদ্ধবিধ্বস্ত চেচনিয়ার অর্থনীতি ছিল সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত। কোনো শিল্প ছিল না, কোনো চাকরি ছিল না। রাজধানী গ্রোজনি ছিল ধ্বংসস্তূপ। এই পরিস্থিতিতে দেশটির শাসনভার এসে পড়েছিল বিভিন্ন যুদ্ধবাজ কমান্ডার এবং ওয়ারলর্ডদের হাতে, যারা যুদ্ধের সময় খ্যাতি অর্জন করেছিল। নির্বাচিত প্রেসিডেন্ট আসলান মাসকাদভের কেন্দ্রীয় সরকারের দেশের উপর কার্যত কোনো নিয়ন্ত্রণ ছিল না। প্রতিটি ওয়ারলর্ড তাদের নিজস্ব মিলিশিয়া বাহিনী নিয়ে নিজ নিজ এলাকা শাসন করত। অর্থনীতির অভাবে চেচনিয়ার প্রধান শিল্প হয়ে ওঠে অপরাধ। অপহরণ করে মুক্তিপণ আদায়, তেল চুরি করে কালোবাজারে বিক্রি এবং অস্ত্র চোরাচালান নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়ায়। এমনকি রাশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ী এবং সাংবাদিকদের অপহরণ করে চেচনিয়ায় নিয়ে আসা হতো। এই অরাজকতা এবং নিরাপত্তাহীনতা আন্তর্জাতিক সম্প্রদায়কে চেচনিয়া থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করে। কোনো দেশই ইচকেরিয়ার চেচেন প্রজাতন্ত্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। এই রাজনৈতিক ও অর্থনৈতিক শূন্যতার মধ্যেই চেচনিয়াতে এক নতুন শক্তির উত্থান ঘটে, ওয়াহাবি বা সালাফি জিহাদিবাদ। যুদ্ধের সময় আরও বিশ্ব থেকে অনেক বিদেশি মুজাহিদিন, যাদের মধ্যে অনেকেই ছিল আফগান সোভিয়েত যুদ্ধের অভিজ্ঞ, তারা চেচনিয়ায় যুদ্ধ করতে এসেছিল। তাদের নেতা ছিলেন খাত্তাব নামে পরিচিত এক সৌদি আরবীয় জিহাদি। তারা তাদের সাথে করে নিয়ে এসেছিল বিপুল পরিমাণ অর্থ এবং এক আপোষহীন ধর্মীয় মতাদর্শ। এই বিদেশি জিহাদিরা এবং তাদের স্থানীয় অনুসারীরা, যাদের মধ্যে শামিল বাসায়েভের মতো প্রভাবশালী কমান্ডারও ছিলেন, তারা চেচনিয়ার ঐতিহ্যবাহী সুফি ইসলামের পরিবর্তে এক বিশ্বব্যাপী জিহাদের ধারণা প্রচার করতে শুরু করেন। তাদের লক্ষ্য ছিল শুধু চেচনিয়ার স্বাধীনতা নয়, বরং পুরো উত্তর ককেশাস জুড়ে এক ইসলামিক আমিরাত প্রতিষ্ঠা করা। তারা নির্বাচিত প্রেসিডেন্ট মাসকাদভের সেকুলার বা ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী সরকারকে কাফের বলে আখ্যা দেয় এবং শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। এই আদর্শিক সংঘাত চেচেন সমাজকে ভেতর থেকে বিভক্ত করে ফেলে। একদিকে ছিল মাসকাদভের মতো ঐতিহ্যবাহী জাতীয়তাবাদীরা, যারা একটি স্বাধীন কিন্তু ধর্মনিরপেক্ষ চেচেন রাষ্ট্র চেয়েছিল। অন্যদিকে ছিল বাসায়েভ এবং খাত্তাবের মতো ইসলামপন্থীরা, যারা চেচনিয়াকে বিশ্ব জিহাদের একটি নতুন ফ্রন্টে পরিণত করতে চেয়েছিল। এই অভ্যন্তরীণ সংঘাতের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে 1999 সালের আগস্ট মাসে। শামিল বাসায়েভ এবং খাত্তাবের নেতৃত্বে প্রায় 1,500 চেচেন এবং বিদেশি যোদ্ধার একটি বাহিনী পার্শ্ববর্তী রাশিয়ান প্রজাতন্ত্র দাগেস্তানে আক্রমণ করে। তাদের উদ্দেশ্য ছিল সেখানে একটি বিদ্রোহ উস্কে দেয়া এবং ককেশাসে তাদের ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রথম ধাপ সম্পন্ন করা। দাগেস্তানে এই আক্রমণ ছিল রাশিয়ার জন্য শেষ সতর্কবার্তা। মস্কোতে তখন এক নতুন এবং কট্টরপন্থী নেতার উত্থান ঘটছে, ভ্লাদিমির পুতিন। চেচনিয়ার এই নৈরাজ্য এবং জিহাদিদের উত্থান পুতিনকে চেচনিয়ার উপর রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি সুবর্ণ সুযোগ করে দেয়। চেচনিয়ার স্বাধীনতার ক্ষণস্থায়ী এবং রক্তাক্ত স্বপ্ন তখন প্রায় শেষের পথে। দাগেস্তানে বাসায়েভের আক্রমণ রাশিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। ঠিক সেই সময়ে 1999 সালের সেপ্টেম্বর মাসে রাশিয়ার বিভিন্ন শহর, মস্কো, ভলগোদনস্ক এবং বুইনাকস্কের কয়েকটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, যাতে প্রায় 300 জন সাধারণ মানুষ নিহত হয়। রাশিয়ান সরকার কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়াই এর জন্য চেচেন জিহাদিদের দায়ী করে, যদি অনেকেই, এমনকি রাশিয়ার ভেতরের সমালোচকরাও মনে করেন যে এই বিস্ফোরণগুলো ছিল রাশিয়ান নিজস্ব নিরাপত্তা সংস্থা এফএসবি এর একটি ফলস ফ্ল্যাগ অপারেশন, যার উদ্দেশ্য ছিল চেচনিয়ায় পুনরায় যুদ্ধ শুরু করার জন্য একটি অজুহাত তৈরি করা। কারণ যাই হোক না কেন, এই বোমা বিস্ফোরণগুলো রাশিয়ার জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ভীতি তৈরি করে। তৎকালীন প্রধানমন্ত্রী এবং খুব শীঘ্রই প্রেসিডেন্ট হতে চলা ভ্লাদিমির পুতিন এই জনরোষকে কাজে লাগান। তিনি এক কঠোর এবং আপসী নেতা হিসেবে আবির্ভূত হন এবং শপথ নেন যে তিনি সন্ত্রাসীদেরকে খুঁজে বের করে শেষ করে দেবেন। 1999 সালের অক্টোবর মাসে রাশিয়া সন্ত্রাস বিরোধী অভিযানের নামে চেচনিয়ার উপর সর্বাত্মক আক্রমণ শুরু করে, যা ইতিহাসে দ্বিতীয় চেচেন যুদ্ধ নামে পরিচিত। প্রথম যুদ্ধের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার রাশিয়ান সেনাবাহিনী অনেক বেশি সংগঠিত, সমন্বিত এবং নির্মম ছিল। তারা স্থল আক্রমণের আগে কয়েক সপ্তাহ ধরে চেচনিয়ার শহর ও গ্রামগুলোর উপর বিমান এবং আর্টিলারি হামলা চালিয়ে সেগুলোকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করে।
2000 সালের ফেব্রুয়ারির মধ্যে এক দীর্ঘ এবং রক্তক্ষয়ী অবরোধের পর রাশিয়ান বাহিনী পুনরায় গ্রোজনি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। প্রেসিডেন্ট মাসখাদভ এবং প্রধান বিচ্ছিন্নতাবাদী নেতারা পার্বত্য অঞ্চলে পালিয়ে গিয়ে গেরিলা যুদ্ধ চালিয়ে যেতে থাকেন। কিন্তু এবার রাশিয়ার কৌশল ছিল ভিন্ন। তারা শুধুমাত্র সামরিক শক্তি প্রয়োগ করে ক্ষান্ত হয়নি, তারা একটি রাজনৈতিক সমাধানও খুঁজে বের করার চেষ্টা করে, যা ছিল চেচেনাইজেশন নীতি। এই নীতির মূল কথা ছিল চেচেনদের দিয়েই চেচেনদেরকে নিয়ন্ত্রণ করা। পুতিন চেচনিয়ার সেই সমস্ত নেতাদের সাথে হাত মেলান যারা বিচ্ছিন্নতাবাদের বিরোধিতা করে মস্কোর প্রতি অনুগত থাকতে রাজি ছিল। পুতিন প্রথমে বেছে নেন আখমাত কাদিরভকে। কাদিরভ ছিলেন চেচনিয়ার প্রধান মুফতি এবং প্রথম চেচেন যুদ্ধে তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। কিন্তু আন্তঃযুদ্ধকালীন সময়ে ওয়াহাবি জিহাদিদের উত্থানে তিনি শঙ্কিত হয়ে পড়েন এবং দ্বিতীয় যুদ্ধের সময় তিনি তার অনুগত মিলিশিয়া বাহিনীকে নিয়ে রাশিয়ার পক্ষে থাকার সিদ্ধান্ত নেন। পুতিন কাদিরভকে চেচনিয়ার রাশিয়াপন্থী প্রশাসনের প্রধান হিসেবে নিযুক্ত করেন। এর বিনিময়ে কাদিরভ এবং তার অনুগত বাহিনী, যারা কাদিরভস্কি নামে পরিচিত হয়, চেচনিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ন্ত্রণের প্রায় একচ্ছত্র ক্ষমতা লাভ করে। তাদের কাজ ছিল বিচ্ছিন্নতাবাদী গেরিলাদেরকে খুঁজে বের করে নির্মূল করা। পুতিনের কূট চালে শেষ পর্যন্ত এটি চেচেন গৃহযুদ্ধে পরিণত হয়, যেখানে একদল চেচেন মস্কোর সমর্থনে অন্য দল চেচেনকে হত্যা করতে শুরু করে। এই কৌশলটি ছিল অত্যন্ত কার্যকর। কাদিরভস্কিরা, যারা স্থানীয় ভূখণ্ড এবং বংশপ্রথা সম্পর্কে জানত, তারা রাশিয়ান সেনাবাহিনীর চেয়ে অনেক বেশি সফলভাবে গেরিলাদের দমন করতে সক্ষম হয়। 2004 সালে এক বোমা হামলায় আখমাত কাদিরভ নিহত হলে পুতিন তার পুত্র রমজান কাদিরভকে তার স্থলাভিষিক্ত করেন। রমজান কাদিরভ তার বাবার চেয়ে অনেক বেশি করিতকর্মা এবং উচ্চাভিলাষী ছিলেন। মস্কোর কাছ থেকে পাওয়া অফুরন্ত অর্থ এবং রাজনৈতিক সমর্থন নিয়ে তিনি চেচনিয়াতে এক ভয়াবহ দমন পীড়নের রাজত্ব প্রতিষ্ঠা করেন। তার ব্যক্তিগত সেনাবাহিনী বিচ্ছিন্নতাবাদী, মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং তার শাসনের যে কোনো সমালোচককে অপহরণ, নির্যাতন এবং হত্যা করতে শুরু করে। 2009 সালের মধ্যে চেচনিয়ার প্রধান বিচ্ছিন্নতাবাদী প্রতিরোধ প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং রাশিয়া আনুষ্ঠানিকভাবে চেচনিয়ায় তাদের সন্ত্রাস বিরোধী অভিযান সমাপ্ত ঘোষণা করে। যুদ্ধ শেষ হয়, কিন্তু চেচনিয়ার জন্য সূচনা হয় এক নতুন এবং আরও জটিল অধ্যায়ের। আজ যদি আপনি চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে যান, তবে আপনি হয়তো আপনার চোখকে বিশ্বাস করতে পারবেন না। যে শহরটি মাত্র 2 দশক আগে ধ্বংসস্তূপের নগরী ছিল, তা এখন পরিণত হয়েছে এক ঝাঁ চকচকে আধুনিক মহানগরে। বিশাল বিশাল কাঁচের অট্টালিকা, ইউরোপের বৃহত্তম মসজিদগুলোর একটি, প্রশস্ত রাজপথ এবং বিলাসবহুল শপিং মল, সবকিছু এক নতুন এবং সমৃদ্ধ চেচনিয়ার জানান দেয়। এটি হল রমজান কাদিরভের প্রতিষ্ঠিত শান্তি। মস্কোর ফেডারেল বাজেট থেকে পাওয়া বিলিয়ন বিলিয়ন ডলার ব্যবহার করে কাদিরভ চেচনিয়াকে পুনর্গঠন করেছেন। বাহ্যিকভাবে চেচনিয়া এখন স্থিতিশীলতা বিরাজ করছে। রাস্তায় কোনো গোলাগুলি নেই, কোনো বোমা বিস্ফোরণ নেই, কিন্তু এই আপাত শান্তির আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ বাস্তবতা। রমজান কাদিরভের অধীনে চেচনিয়া কার্যত রাশিয়ান ফেডারেশনের ভেতরে এক ব্যক্তিগত সামন্ত রাজ্যে পরিণত হয়েছে, যেখানে রাশিয়ার আইন নয়, কাদিরভের কথাই শেষ কথা। তিনি এক ব্যক্তিকেন্দ্রিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, যা টিকে আছে কঠোর শাসন এবং আনুগত্যের উপর। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী কাদিরভের নিরাপত্তা বাহিনী কাদিরভস্কি প্রতিনিয়ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং নির্যাতনের মতো অপরাধ ঘটাচ্ছে। তার শাসনের সামান্যতম সমালোচনাও সহ্য করা হয় না। মানবাধিকার কর্মী, স্বাধীন সাংবাদিক এবং এমনকি সাধারণ মানুষ যারা সোশ্যাল মিডিয়াতে কোনো বিরূপ মন্তব্য করে, তারাও গুম হয়ে যায়। কাদিরভ চেচনিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলামের এক নিজস্ব, কঠোর এবং ঐতিহ্যবাহী সুফি সংস্করণ চাপিয়ে দিয়েছেন, যা ওয়াহাবিবাদের সম্পূর্ণ বিরোধী। নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক করা হয়েছে এবং সমাজে শরিয়া আইনের এমন অনেক উপাদান প্রয়োগ করা হয়েছে যা আবার রাশিয়ান সংবিধানের সাথে সাংঘর্ষিক। অবশ্য ভ্লাদিমির পুতিনের জন্য এই ব্যবস্থাটি অত্যন্ত সুবিধাজনক। কাদিরভকে অফুরন্ত অর্থ এবং স্বাধীনতা দেওয়ার বিনিময়ে পুতিন দুটি জিনিস নিশ্চিত করেছেন: 1, চেচনিয়ায় বিচ্ছিন্নতাবাদকে কঠোর হাতে দমন করা হয়েছে, এবং 2, কাদিরভ পুতিনের প্রতি অ্যাবসোলুট বা নিরঙ্কুশ আনুগত্য প্রদর্শন করেন। কাদিরভ নিজেকে পুতিনের পদাতিক সৈন্য বলে পরিচয় দেন
এবং রাশিয়ার যে কোনো প্রয়োজনে, যেমন ইউক্রেন যুদ্ধে, তার বাহিনী পাঠাতে দ্বিতীয়বার চিন্তা করেন না। সুতরাং চেচনিয়ায় আজ যে শান্তি বিরাজ করছে তা কোনো গণতান্ত্রিক শান্তি নয়। এটি হলো ভয় এবং দমনের উপর ভিত্তি করে তৈরি হওয়া এক ভঙ্গুর স্থিতিশীলতা। স্বাধীনতার আকাঙ্ক্ষা যা চেচেনদের রক্তে মিশে আছে তা হয়তো আপাতত সুপ্ত অবস্থায় আছে, কিন্তু তা সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যায়নি। কাদিরভের লৌহ শাসনের আড়ালে ককেশাসের এই অগ্নিগর্ভ ভূখণ্ডটি হয়তো ভবিষ্যতের কোনো নতুন বিস্ফোরণের জন্য নীরবে অপেক্ষা করছে। চেচনিয়ার ইতিহাস হল এক অন্তহীন ট্র্যাজেডির উপাখ্যান। এটি এমন এক জাতির গল্প যারা তাদের স্বাধীনতার জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত, এবং এমন এক সাম্রাজ্যের গল্প যা তার ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার জন্য যে কোনো নিষ্ঠুরতার আশ্রয় নিতে পারে। চেচেনদের জন্য তাদের পরিচয়, সম্মান এবং অস্তিত্ব তাদের মাতৃভূমির স্বাধীনতার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাদের কাছে রাশিয়ার অধীনে থাকা মানে শতাব্দীর পর শতাব্দী ধরে চলা অত্যাচার, অপমান এবং গণহত্যার স্মৃতিকে মেনে নেয়া। অন্যদিকে রাশিয়ার জন্য চেচনিয়া হল তার সার্বভৌমত্বের এক গুরুত্বপূর্ণ প্রতীক এবং ককেশাসে তার কৌশলগত নিয়ন্ত্রণের চাবিকাঠি। তাদের কাছে চেচনিয়াকে ছেড়ে দেয়া মানে দুর্বলতাকে স্বীকার করা এবং একটি বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী ধারাকে উৎসাহিত করা, যা পুরো ফেডারেশনকে হুমকির মুখে ফেলে দিতে পারে। এই দুই পরস্পর বিরোধী আকাঙ্ক্ষার সংঘর্ষই চেচনিয়াকে এক রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। সোভিয়েত ইউনিয়নের পতন তাদের স্বাধীনতার এক ক্ষণস্থায়ী সুযোগ এনে দিয়েছিল, কিন্তু অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং জিহাদিদের উত্থান সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে। ভ্লাদিমির পুতিনের উত্থান এবং চেচেনাইজেশন নীতি যুদ্ধের অবসান ঘটিয়েছে ঠিকই, কিন্তু এটি চেচনিয়ার স্বাধীনতার আকাঙ্ক্ষাকে এক নির্মম একনায়কতন্ত্রের নিচে কবর দিয়েছে। আজকের চেচনিয়া হয়তো শান্ত, কিন্তু তা মুক্ত নয়। ককেশাসের এই অগ্নিগর্ভ ছোট্ট ভূখণ্ডটি আমাদের এটাই মনে করিয়ে দেয় যে শুধুমাত্র বল প্রয়োগ এবং অর্থ দিয়ে একটি জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে হয়তো সাময়িকভাবে দমন করা যায়, কিন্তু তাকে পুরোপুরি নির্মূল করা প্রায় অসম্ভব।